হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে হয়তো সবাই শকড হয়ে গিয়েছে যে ফাইনালি আমরা আবারও ডিমন স্লেয়ার এক্সপ্লেন করতে চলেছি। অ্যাকচুয়ালি ডিমন স্লেয়ার আমরা কিন্তু পুরো মানগা শেষ করে ফেলেছিলাম, তারপর আবারও আমরা ডিমন স্লেয়ারের যখন এপিসোড আসে অ্যানিমেশন আকারে তখন কিন্তু আমরা এক্সপ্লেন করেছিলাম, এবং দুইটা স্ট্রাইক খাওয়ার কারণে চ্যানেলের রিস্ক হয়ে যায়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আর কখনোই ডিমন স্লেয়ার এক্সপ্লেন করবো না। আর তারপর আমরা খুব সম্প্রতি আরেকটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এখন থেকে সোলো সিনেমায় এক্সপ্লেন করবো, মানে জাপানিজ এনিমে সিরিজ আর এক্সপ্লেন করবো না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি যে সোলো সিনেমাগুলো এক্সপ্লেন করতাম, আমার ভেতর থেকে এনিমি এক্সপ্লেন করা বা এনিমি সিরিজ এক্সপ্লেন করার সময় যে একটা ফিল পাই, সেই ফিলটা আমি হলিউডের সোলো সিনেমাগুলোতে পাচ্ছিলাম না। তো পরে চিন্তা করলাম যে না, অনেক হয়েছে, যেগুলো স্ক্রিপ্ট করেছি সোলো সিনেমার সব বাদ, আমি জাপানিজ এনিমি সিরিজ এক্সপ্লেন করবো। কিন্তু কোনটা দিয়ে শুরু করা যায়? পরে আমি ইন্ডিয়ান চ্যানেল ভাইপার এনিমি এক্সপ্লেনে দেখলাম যে ডেমন স্লেয়ার ওরা এক্সপ্লেন করছে। ডেমন স্লেয়ার অনেকগুলো এপিসোড চলে এসেছে। তো তখন আমি একটু নস্টালজিক হয়ে যাই, কারণ এই ডেমন স্লেয়ারে আমি অনেক কাজ করেছি, এবং ডেমন স্লেয়ার হচ্ছে প্রথমে এমন একটা সিরিজ যেটার ভেতরে আমি একেবারে পুরো অ্যাটাচড হয়ে গিয়েছিলাম। চেইনসো ম্যান ফার্স্ট সিরিজ হতে পারে, বাট ডেমন স্লেয়ারের মতো অন্য কোনো সিরিজ আমাকে ওই সময় এত বেশি অ্যাটাচ করতে পারেনি। তো এই জন্য আমরা আবারও রিস্ক নিয়ে ডেমন স্লেয়ার শুরু করতে চলেছি। বাট একটা সমস্যা রয়েছে, আমি ভিডিও এডিটরদেরকে বলবো ছবি দিয়ে সিরিজটা এক্সপ্লেন করার জন্য। তোমরা যদি ভিডিও নাও তাহলে আমরা স্ট্রাইক খাবো এবং চ্যানেলটা বাদ হয়ে যাবে। এবং যে ভিডিওটা আপলোড করবে টাইটেলেও লেখার দরকার নেই যে ডেমন স্লেয়ার বা এই ধরনের কোনো কিছু লেখার দরকার নেই। তো যাই হোক, আমরা ডেমন স্লেয়ার কিন্তু পুরোপুরি শেষ করেছি, এনে অনেক কান্নাকাটিও আমরা করেছি যখন শেষ হয়ে যায়। তবে তারপরে যেহেতু সুযোগ আরেকবার এসেছে ডেমন স্লেয়ারকে মনে করার জন্য, চলো আমরা চতুর্থ সিজনের প্রথম এপিসোডটা স্টার্ট করি। আর তোমরা তো জানোই এই সিজনের নাম হচ্ছে হাসিরা ট্রেনিং আর্ক। তো যাই হোক, এপিসোডের শুরুতে আমরা একটা পুরনো ক্যাসেলকে দেখতে পাই, যেটা জঙ্গলের ঠিক মাঝখানে রয়েছে, কারণ এই জায়গাটা একেবারে নির্জন। আর এই কারণে ডেমনরা এই ক্যাসেলকে তাদের আস্তানা বানিয়ে নিয়েছে, এবং তারা আশেপাশে গ্রামের থেকে মানুষদেরকে এখানে কিডন্যাপ করে এনে তারপর রক্ত খেত। আর এই রিপোর্ট যখন ডেমন স্লেয়ার কর্পে পৌঁছায়, তখন ওই ডেমনদের ধ্বংস করার জন্য দায়িত্ব দেওয়া হয় হচ্ছে উইন্ড হাসিরা সানেমি এবং সার্পেন্ট বা সর্প বা সাপ হাসিরা ওবানাইকে। এবং এদের দুজনের সাথে দুটো লো র্যাঙ্কের ডেমন স্লেয়ারকে পাঠানো হয়। তার একজন হচ্ছে তুমি, আর একজন হচ্ছে আমি, মনে করো, যারা কোনো কাজের না। তো যাই করো, সেখানে গিয়ে একটা ডেমনকে দেখতে পাই যে এখানে একটা সুন্দরী মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তো ওই ডেমনকে ফলো করতে করতে ওরাও করে ওই ক্যাসেলের ভেতরে চলে যায়। কিন্তু ক্যাসেলের ভেতরে অনেক ডেমন লুকিয়েছিল এবং হঠাৎ করে ওদের উপর আতর্কিত আক্রমণ করে। কিন্তু দুই হাসিরাই করে কি, তাদের স্কিল এখানে দেখাতে শুরু করে, ওদেরকে মনে করো কচু কাটা কাটতে থাকে। আর আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই হাসিরার কাছে এইসব সামান্য ডেমনসরা কিছুই না, পিঁপড়ার মতো মরছিল। তবে এখানে একটা সমস্যা রয়েছে, বাকি যে দুজন নর্মাল ডেমন স্লেয়ার এসেছিল লো র্যাঙ্কের, ওদের জন্য উল্টো হাসিরাদের লড়াই করতে সমস্যা হচ্ছিল। আর এই কারণে সে বাকি দুজন ডেমন স্লেয়ারকে বাইরে যেতে বলে যে তোরা আমাদের কামে ডিস্টার্ব করিস না ভাই প্লিজ। এবং এই পর্বটা অলরেডি আমি অনেক সুন্দরভাবে একবার এক্সপ্লেন করেছিলাম, কিন্তু স্ট্রাইক খেয়ে পর্বটা উদা হয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, এই দুই হাসিরার কাছে জায়গাটা অনেক বেশি অদ্ভুত লাগে, কারণ তারা এর আগে কখনোই একটার মধ্যে এত ডেমন দেখেনি। আর তারপর ওই মেয়েটির ওরা চিৎকার শব্দ শুনতে পায়। তো সানিমি তখন ওপরে যায়, আর আমাদের সার্পেন্ট হাসিরা ওকে হচ্ছে কাবার করবে, মানে বাকি ছোট ছোট ডেমন থেকে। তো ওপরে অনেক ডেমন বসেছিল। তো এখানে সানিমি করে কি, তার উইন্ডের সেকেন্ড ফর্ম ব্যবহার করে সকল ডেমনকে নিমিশে মেরে ফেলে। আর অন্যদিকে ওবানাই সার্পেন্টের ফিফথ ফর্ম ব্যবহার করে বাকি সব ডেমনদের মেরে ফেলে। এবং এই লড়াইয়ের এখানে যে অ্যানিমেশনটা ছিল, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা এটার অ্যাকচুয়াল অ্যানিমেশনটা দেখোনি তারা এনিমিটা দেখে নিও। আমি এখানে ভিডিওটা আরো ভালো করতে পারতাম, কিন্তু তোমরা তো জানো স্ট্রাইক খাওয়ার ব্যাপক রিস্ক রয়েছে। তো যাই হোক, এই মার খাওয়ার পর ওই বড় ডেমন বুঝতে পারে, যেটা মেন ছিল, যে এরা কোনো সাধারণ ডেমন স্লেয়ার নয়, এরা নিশ্চয়ই হাসিরা। তো এই জন্য সকল ডেমনরা পালাতে শুরু করে, আর সানেমে ওদের পিছু নেয়। কিন্তু তখন কিছু ডেমনস পোকামাকড় তার সামনে আসতে থাকে, আর ক্যাসেলের বাইরে তারা ভিন্ন টাইপের একটা ডেমন দেখতে পায়। তো ওবানাই তখন সানেমিকে বলে তুমি ওই মেয়েটিকে গিয়ে বাঁচাও, আর বাকি সব ডেমনকে আমি একাই দেখছি। তো ওবানাই তখন সার্পেন্ট ব্রিদিং এর থার্ড ফর্ম ব্যবহার করে এবং সেখানে থাকা সকল ডেমনদের কেটে ফেলে। আর সানেমিও উইন্ড ব্রিদিং এর ফোর্থ ফর্ম ব্যবহার করে বাকি সব ডেমনদেরকে মেরে ফেলে। তো এটা দেখে ডেমন তো ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে আমার তো জিন্দা ভোগামা হয়ে যাব। তো এর জন্য ডেমন করে কি নিজে ওই মেয়েটাকে ফেলে দেয়, যাতে ওই মেয়েটাকে বাঁচানোর জন্য ওরা ব্যস্ত হয়ে যায়। তবে তারপরেও আমাদের ওবানাই মেয়েটিকে ক্যাচ করে, আর ওই সুযোগে ওই ডেমন করে কি ছাদের উপর থেকে লাফ দেয়। আর তখন আমাদের দুই হাসির ওই ডেমনদের পিছু করে, কিন্তু ওরা যখন নিচের দিকে নামতে লাগে রাস্তার শেষ হয় না, মাটির তার পরে না। আর তখন ওরা প্রথমবারের মতো ইনফিনিটি ক্যাসেল দেখতে পায়। তোমরা অবশ্যই জানো ইনফিনিটি ক্যাসেল কি, কিন্তু এরপর হঠাৎ করে ইনফিনিটি ক্যাসেল উধাও হয়ে যায়। তার মানে ওই ডেমন গুলোকে ইনফিনিটি ক্যাসেলে যে তোমার ওই যে ট্যাং ট্যাং করে বাজায়, নামটাও ভুলে গিয়েছি আমি, ওই যে একটা গিটারের মতো বাজায়, ও আর কি বাঁচিয়ে নিয়ে এগুলোর পাওয়ার দিয়ে। তো হাসিরার তো আর এটা জানে না, ওরা বুঝতে পারে না ঘটনাটা কি ঘটলো, এতগুলো ডেমন বা ওই ডেমন কোথাও উধাও হয়ে গেল। আর অন্যদিকে আমরা কানাওকে দেখি, মানে আমাদের ভবিষ্যৎ তানজিরোর বউ আর কি। যেহেতু আমরা পুরো মাঙ্গা শেষ করেছি, সেজন্য আমরা অবশ্যই একটু বেশি জানি।
তো যাই হোক, সে মাত্র একটা মিশন শেষ করে চলে এসেছে এবং সে এসে সোজা শিনোবুর সাথে গিয়ে দেখা করে। আর এখানে একটা কথা বলি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যদিও লাভ হাসিরা মিৎসুরির মানে স্বাস্থ্য একটু ভালো, তারপর আমাকে শিনোবুকে বেশি ভালো লাগে। তো যাই হোক, শিনোবু কানাওকে দেখে ওই সোর্ডস্মিথ ভিলেজে কি কি হয়েছে সব খুলে বলে, যেখানে 2 আপার র্যাঙ্ক ডেমন অ্যাটাক করেছিল, কিন্তু মৈসুর এবং মিৎসুরি এবং তানজিরো মিলে ওই ডেমনদের মেরে ফেলেছে। এবং লাস্টে নেজুকো সূর্যের সাথেও জয়ী হয়েছে, অর্থাৎ সে হচ্ছে প্রথম কোন ডেমন যে সূর্যের আলো সহ্য করতে পারে। তবে এটা অনেক বড় ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ মুজান এখন নেজুকোর পেছনে অবশ্যই যাবে, কারণ মুজান যদি নেজুকোকে খেতে পারে তাহলে মুজানও ওই সূর্যের আলো সহ্য করার ক্ষমতা পেয়ে যাবে, আর তখন মুজানকে কেউ হারাতে পারবে না। তো এই কারণে একটা আর্জেন্ট হাসিরা মিটিং রাখা হয়, যে কারণে শিনোবুকে ওবশিয়ার মেনশনে যেতে হবে। আর ওখানে তানজিরো রয়েছে, যে কিনা গেটো নামের একটা কাকসের কাছ থেকে জানতে পারে যে সোর্ডস্মিথ ভিলেজের মানুষরা তাদের ওই গ্রাম ছেড়ে অন্য স্থানে যাচ্ছে, কারণ ওই গ্রামটার লোকেশন ডেমনসরা জেনে গিয়েছে। আর সোর্ডস্মিথরা হচ্ছে ডেমন স্লেয়ারদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ তারাই ডেমন স্লেয়ারদের জন্য অস্ত্র বানিয়ে থাকে। তো এই সব পরিস্থিতির কথা ভেবে তারা আগে থেকে অনেকগুলো ডেমোগ্রাম বানিয়ে রেখেছিল, যাতে কোনো সমস্যা হলে সবাই মিলে ওখানে ট্রান্সফার হতে পারে। আর তানজিরো নাকি গত 1 সপ্তাহ ধরে বেহুশ ছিল, আর জ্ঞান ফেরার পরে দেখা যায় যে তানজিরো অনেক বেশি খাচ্ছে। এর কারণ হচ্ছে লাভাসিরা মিৎসুরি অনেক বেশি খায়, আর তানজিরো মিৎসুরির মতো স্ট্রং হতে চায়। তো কাকসি তখন বলে মিৎসুরি আর মৈচিরো তো 3 দিনেই ঠিক হয়ে গিয়েছে। মুইচিরো মনে হয় নামটা ভুল বলতে পারি, অনেকদিন আগে শুনেছি, ভুলে গিয়েছি। তো যাই হোক, এরপর নেজুকোর খবরও বলা হয় যে নেজুকো সূর্যের আলো সহ্য করতে পেরেছে এবং ও সুস্থ রয়েছে, আর এই কারণে ডেমন স্লেয়াররা খুবই অ্যালার্ট। আর এদিকে হাসিরা মিটিং আমরা দেখতে পাই সানেমি এবং ওবানাই সবার শীর্ষে আসে, কারণ বুঝতেই পারছো ওরা একটা মিশনে গিয়েছিল। তবে সানেমি এসেই খুব রাগ দেখায়, কারণ এখনো পর্যন্ত তার সাথে কোনো আপার র্যাঙ্ক ডেমনের দেখা হয়নি বা মিট হয়নি। তবে স্টোন হার্সের এখানে অনেক খুশি ছিল, আর এর কারণটা হচ্ছে মিৎসুরি এবং মৈচিরো নিজেদের প্রাণ না হারিয়ে আপার র্যাঙ্কের 2টা ডেমনকে মেরে ফেলেছে। আর এখানে স্টোন হাসিরা সম্পর্কে তোমাদের একটা তথ্য দেই, স্টোন হাসিরার চোখটা দেখতে পাচ্ছ অন্যরকম, মানে বিশাল বড় সাইজের হলো ওর চোখটা দেখতে পাচ্ছ সাদা, ও কিন্তু অন্ধ স্টোন হাসিরা। তো যাই হোক, এখানে সবাই মাস্টার কাগে আসে অপেক্ষা করছে। মাস্টার কাগাই তো ডেমন স্কর্পের মেন, কিন্তু মাস্টার কাগাই না আসে, সেখানে আসে হচ্ছে মাস্টারের স্ত্রী আমাই বা আমায়, এটা নাম হবে আর কি। এবং সে সবাইকে বলে মাস্টারের শরীর এতটাই খারাপ হয়েছে যে সে হয়তো আর কখনোই তোমাদের সামনে আসতে পারবে না। তো এই কথা শুনে সকল হাসিরাদের মন খারাপ হয়ে যায়, এবং স্টোন হাসিরা গিয়োমি তখন মাস্টারের সুস্থতার জন্য প্রার্থনা করে। আর এরপর আমায়া জানায় যে নেজুকো সূর্যের উপর জয় করেছে এবং মুজান নিশ্চয়ই নেজুকোকে এখানে নিতে আসবে, হামলা করবে, যাতে সেও সূর্যকে জয় করতে পারে। তো এর মানে হচ্ছে খুব শীঘ্রই আমাদের মুজানের সাথে মোকাবেলা হতে পারে। আর আমা এটাও জানতে পেরেছে যে এই লড়াইয়ে মিৎসুরি আর মৈচুরের চেহারা এক ধরনের বিশেষ চিহ্ন এসেছে, যেটাকে ডেমন স্লেয়ার মার্ক বলা হয়। তো তাদের জানা দরকার এটা কিসের মার্ক, কারণ সেঙ্গুর পিরিয়ডের সময়, যখন ইউচিরোরা ছিল 300 বছর আগে, ওই সময় ফাস্ট ব্রিদিং তরলবাজিরা বা ডেমন স্লেয়াররা মুজানকে প্রায় মেরেই ফেলেছিল, এবং ওই মারাত্মক লড়াইয়ে তারা তাদের সর্বোচ্চ শক্তি ইউজ করেছিল, এবং ওই সময় তাদের চেহারার মধ্যেও এই স্পেশাল চিহ্নটা প্রকট হয়েছিল। তো এটা শুনে সকল হাসিরা চমকে যায়, কারণ তারা এই চিহ্নের ব্যাপারে কখনোই শোনেনি আর কি। তো আমিও তখন বলে যে আমরাও আসলে জানি না যেটা সত্যি হয় নাকি কাহিনী, কিন্তু যেহেতু মিৎসুরি এবং মৈচুরির চেহারায় চিহ্নটা এসেছে, তার মানে হয়তো এই ব্যাপারে সত্যতা রয়েছে। আর তাছাড়া এই ব্যাপারে আমরা একটা বই পেয়েছি, শুধুমাত্র এই একটা বইতে সম্পর্কে লেখা রয়েছে, এবং যখন কোনো ডেমন স্লেয়ারের উপর এই মার্কটা প্রকট হয়, সে তার সর্বোচ্চ ক্ষমতায় চলে যায়, এবং তার আশেপাশের সবার মধ্যে এই চিহ্নটা চলে আসে। এবং গত 300 বছরের মধ্যে কোনো ডেমন স্লেয়ারের চেহারাই এই মার্কটা আসেনি, বাট এই জেনারেশনের মধ্যে সর্বপ্রথম এই মার্কটা পেয়েছে হচ্ছে তানজিরো, যে কোনো হাসিরা নয়। তবে তানজিরোকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, সে নিজেও এটা এক্সপ্লেন করতে পারেনি যে তার ভেতরে চিহ্নটা কিভাবে এসেছে। তো এই কারণে আমি মিৎসুরি এবং মৈচুরের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, জানতে চাই যে তারা কিভাবে ডেমন স্লেয়ার মার্কটা অ্যাপিয়ার করেছে। তো মিৎসুরিও তখন তানজিরোর মতো আবল তাবল বলতে শুরু করে, বলে আমি তো এমনি মারামারি করছিলাম, তখন হয়তো মার্কটা এসেছে, তবে আমি ফ্যান লাভলি মেলে এই মার্কটা সরিয়ে দেবো। তো ওর এইসব আউজগুবি কথা শুনে সবাই ওর দিকে তাকায়, আর এদিকে মৈচুরে বলা শুরু করে, আমি জানি না আমার শরীরে কোনো চিহ্ন এসেছে কি আসেনি, আমি এটা সম্পর্কে এখনো জানি না, কিন্তু আমার মনে আছে আপার মুন 5 এর সাথে লড়াই করার সময় আমার শরীরে বিষ দেওয়া হয়েছিল, কারণ আমি নড়তেও পারছিলাম না, আর একটা বাচ্চা ছেলে আমাকে বাঁচানোর যখন চেষ্টা করবো তখন নিজেই মরতে বসেছিল, আর তখন আমি আমার ছোটবেলার আমার ভাইয়ের স্মৃতি ফিরে পাই, এবং তখন আমার শরীরের রাগ হয়ে যায় মারাত্মক, এবং আমার হৃদয় 1 মিনিটে 200 বার ধরফর করছিল, এবং আমার শরীর গরম হয়ে 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এই কন্ডিশনের কারণে হয়তো আমার ওই চিহ্নটা এসেছিল, বা শরীর আলাদা একটা ক্ষমতা আমি পেয়ে গিয়েছিলাম। তো শিনোবু তখন বলে, তাহলে এটা তো অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার, বা ওই মার্ক বা চিহ্ন হাসিল করা তো অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু সানেমি তখন বলে, কি বলো ভয়ঙ্কর, এটা তো সহজ একটা ব্যাপার। কিন্তু এই কথা শুনে ওয়াটার হাসিরা গিয়েও সানেমিকে টিটকারি মারে এবং বলে, তোমার মাথায় মগজ যে ছোট, এজন্য তোমার কাছে এটা সহজ লাগছে। বাট এই কথা শুনে সানেমি রেগে যায়। কিন্তু এদিকে আমা চায় সকল হাসিরা তাদের এই মার্কটাকে অ্যাপেয়ার করা শিখুক, তারা প্রচুর ট্রেনিং করুক, তারা তাদের সর্বোচ্চ ক্ষমতায় যাক, এবং সর্বোচ্চ ক্ষমতায় গেলে একমাত্র এই মার্কগুলো আসবে। আর ওই মার্ক আসা মানে তারা তাদের সর্বোচ্চ শক্তিশালী বা সর্বোচ্চ স্ট্রং পর্যায়ে রয়েছে। তো এতটুকু বলেই তারা চলে যায়, আর তখন আমাদের গিয়েও সেখান থেকে চলে যেতে লাগে, বাট সানেমি তখন ওকে আটকে এবং বলে, মিটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। বাট গিয়েও
বলে তোমরা নিজেদের মধ্যে কথা বলে নাও, আমার এগুলোতে কোনো দরকার নেই। তো ওবানাই তখন বুঝে না যে গিও এই কথা কেন বলছে। তো গিওকেও জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, গিও জাস্ট এতটুকু বলে যে আমি তোমাদের সবার চেয়ে আলাদা। তো এই কথা শুনে সানেমি রেগে যায় এবং বলে এই কথা তুই এর আগে বলেছিলি, তুই নিজেকে কি মনে করিস আমাদের সবার চেয়ে তুই বড় ধরনের একটা কিছু হয়ে গিয়েছিস। তো ওদের মধ্যে প্রায় মারামারি যখন হতে যাবে তখন মিৎসুরি সামনে এসে আটকিয়ে নেয় আর গিওমি আমাদের স্টোন হাসিরা তালি বাজিয়ে সবাইকে শান্ত করে এবং সবাইকে বসার জন্য অর্ডার করে। আর এদিকে বাটারফ্লাই ম্যানশনে হসপিটালে তানজিরো জানতে পারে যে নেজুকো বাকি মেয়েদের সাথে বাইরে খেলছে, এমনকি সে কথা বলাও শিখছে। আর বাইরে আমরা তখনই জেনেৎসুকে দেখি যে একটা মিশন থেকে ফিরে এসেছে এবং 3টা মেয়ে তাকে স্বাগত জানায় বাচ্চারা। আর এরপর নেজুকো বাইরে এসে জেনেৎসুকে বলে ওয়েলকাম ব্যাক। তো জেনেৎসু প্রথমবার নেজুকোকে বাইরে দেখতে পায় রৌদ্রের মধ্যে এবং ওর কণ্ঠ শুনে পাগল হয়ে যায় এবং চিৎকার করে বলতে থাকে নেজুকো তুমি কি কথা বললে। আর তারপর নেজুকোকে জড়িয়ে ধরে বলে তুমি আমার জন্য কথা বলে শিখেছো, এটা তো দারুণ, আমাকে দ্রুত বিয়ে করে নাও, একবার 8-10টা বাচ্চা নিয়ে নেবো, আমি রোজ তোমাকে সুশি বানিয়ে খাওয়াবো, চলো সংসার করি। আর এই জেনেৎসুকে দেখে আমার কার কথা মনে পড়ে জানো, তোমরা যদি কেউ ধুম সিনেমা দেখে থাকো, ধুম সিনেমার আলী রয়েছে, তার ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। এই হালাও যারে দেখতো যে মেরে দেখতো একবারে মনে করো যে সংসার বানিয়ে নিত কল্পনায়। তো যাই হোক নেজুকো এরপর আবারও বলে ওয়েলকাম ব্যাক ইনোসুকে। তো এই কথা শুনে জেনেৎসুর তো মাথা গরম হয়েছে, তার মানে ও জেনেৎসুর নামই যায় না এবং জেনেৎসু রেগে গিয়ে বলে সুরের বাচ্চা কোথাকার, ইনোসুকে আমি তোকে মেরেই ফেলবো। তো অ্যাকচুয়ালি হয়েছে কি মানগায় আমরা যখন এক্সপ্লেন করেছি মানগাতে এটার আমরা ডিটেলস ভাবে জানতে পেরেছিলাম। নেজুকোর সাথে কিন্তু ইনোসুকেই কথা বলেছিল ফার্স্টে এবং ইনোসুকের কাছ থেকেই কিন্তু নেজুকো কথা বলা শিখেছে। তো এরপর আমরা দেখতে পাই হাগানে সুকা তানজিরোর জন্য তরল নিয়ে আসে, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। আর এটা সেই তরল যেটা তানজিরো ইউসিরোর যে পুতুলের সাথে লড়াই করেছিল সেটার মাঝখান থেকে পেয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তো এটার মধ্যে আমাদের ফ্লেম হাসিরা রেনজু কোনাই কি আমার নামটাও ভুলে গিয়েছি আমি সরি, সেটার সোর্ড গার্ড লাগানো রয়েছে, কারণ ফ্লেম হাসিরা কিন্তু ওকে একটা সোর্ড গার্ড গিফট করে গিয়েছিল আর ওই তরলে শুধুমাত্র স্লেয়ার লেখা ছিল। আর এটা দেখে হাগানে সুকা বলে এই তরলটা অনেক হাই কোয়ালিটির স্টিল দিয়ে বানানো আর এটা যে চালাতো সে নিশ্চয়ই অনেক শক্তিশালী হবে। আর এই তরলের র্যাঙ্কিং সিস্টেমটা অনেক পুরনো, কারণ এখনকার যে তরলগুলো রয়েছে সেগুলোর তরলের মধ্যে র্যাঙ্কিং সিস্টেমটা এক এক রকম লেখা রয়েছে। যেমন একটা তরলে লেখা রয়েছে ডিস্টার অফ ডেমন্স, আরেকটা তরলে লেখা রয়েছে এটা ধার বেশি হবে, আরেকটা শক্তিশালী বেশি হবে। তো তানজিরো তখন জিজ্ঞাসা করে আমি যখন লড়াই করেছিলাম তখন তো এই তরলের মধ্যে কিছু লেখা ছিল না আর এত শার্প ছিল না। তো এটা শুনে হাগানে সুকা অনেক রেগে যায় এবং বলে শালা তুই আমাকে পুরো তরল কমপ্লিট হতে দিয়েছিলি কোথায়, তোর এই তরল ধার করার চক্করে আমি এত মার খেয়েছি যে আমার এখনো বিচিতে ব্যথা করছে। তো এই কারণে তুই আমাকে সারা জীবন মিষ্টি খাওয়াবি। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত সিজনে কিন্তু আমরা দেখেছিলাম হাগানে সুকা কিরকম মার খেয়েছিল আপার বোনের, তারপরেও কিন্তু ওর কাজও ছাড়েনি। তো যাই হোক তানজিরো এই সুরাতে রাজি হয়ে যায় যে সারাজন মিষ্টি খাওয়াবে। আর এই কথা বলে হাগানে সুকা সেখান থেকে চলে যেতে লাগে। আর গেনিয়া পাগলা গেনিয়াও কিন্তু তানজিরোর পাশে বেডে শুয়েছিল, বাট ওর এইসব কথাবার্তা বিরক্ত লাগছিল, সবাইকে সাউন্ড কম করতে বলে। বাট তখনই আমাদের পাগলা ইনোসুকে জানালা ভেঙে ভেতরে ঢোকে এবং ইনোসুকের একটা ব্যাপারে যেটা তুমি অ্যাকচুয়াল এনিমি না দেখলে বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি ডেমন স্লেয়ারে যারা খালি এক্সপ্লেন দেখেই ফ্যান হয়েছো, তোমরা যদি অ্যাকচুয়াল পর্বগুলো দেখো যেটা হিন্দিতে ডাবিং করা হয়েছে তোমরা ভাই আরো 10 গুণ বেশি ফ্যান হয়ে যাবে। এই ইনোসুকে শালা একটা মাল, ও কখনোই একেবারে সিরিজের প্রথম থেকে শেষ পর্যন্ত কখনোই তানজিরোর অ্যাকচুয়াল নাম ধরে উচ্চারণ করতে পারে না। ও একবার বলে মানজিরো, একবার বলে খানজিরো, একবার বলে কুত্তা জিরো, শোর জিরো, বাট তানজিরো এটা উচ্চারণ করতেই পারে না। তো যাই হোক ইনোসুকে পাগলা এভাবে আসে, এটা দেখে কাকুশি রেগে যায়। আর তখন গেনি আরো খেপে যায় যে পাগল আসলো চিল্লাচিল্লি করছে আমার আলাদা রুম লাগবে, কিন্তু ইনোসুকে ওদিকে নজর নাই। ও তানজিরোকে বলে আমাদেরকে জয়েন্ট ট্রেনিং করতে হবে। তানজিরো বলে কোন ট্রেনিং? ইনোসুকে তখন বলে আমি তা জানি না, তবে এই ট্রেনিং এর নাম হাসিরা ট্রেনিং। এই ট্রেনিং এর সকল হাসিরা তাদের নিচে থাকা যতসব ডেমন স্লেয়ার রয়েছে লো র্যাঙ্কের তাদেরকে ট্রেনিং দেবে, আরো বেশি স্ট্রং করবে। আর খুব শীঘ্রই এই ট্রেনিং শুরু হবে, কারণ জানা নেই কখন মুজান আবার এখানে আক্রমণ করে বসে, কারণ মুজান তার সকল ডেমন দিয়ে নেজুকোকে ধরার আশায় থাকবে। তো এই জন্য আমাদের সামনে আসা যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আর এদিকে আমাদের গিওমিকে দেখানো হয় স্টোন হাসিরা, সে বলে আমরা এই লড়াইয়ের জন্য রিটায়ার্ড হাসিরা টেনজেন উজুইকেও সাহায্যের জন্য ডাকবো। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হাসিরা ছিল, বিশেষ করে টেনজেন উজুইর যে ফাইটটা ছিল আপার মুন ওদের সাথে, যেন যে দুই ভাই বোন ছিল যে ফাইট, ওটা সর্বকালের সেরা একটা ফাইট ভাই। তো যাই হোক সকল হাসিরা এই ট্রেনিং এর জন্য রাজি হয়ে যায়, বাট গিও না জানি কেন ওদের সাথে ট্রেনিং করার জন্য রাজি ছিল না। তো পরের দিন তানজিরো জেনেৎসুকে এই ট্রেনিং এর ব্যাপারে বলে, যখন জেনেৎসু তানজিরোকে দেখতে আসে, বা জেনেৎসুর এই কথা শুনে মোটেও পছন্দ না। ও বলে শালা তুই কি বুঝবি, আমি মাত্র এত কষ্ট করে একটা মিশন থেকে এসেছি, এখনই আবার ট্রেনিং এ লাগিয়ে দেবে আমাকে। কিন্তু তানজিরো বলে এটা তো ভালো কথা, কারণ আমরা হাসিরাদের সাথে ট্রেনিং করার সুযোগ পাচ্ছি, আমরা নতুন অনেক কিছু শিখতে পারবো। বাট জেনেৎসু এটা শুনে রেগে যায় এবং তানজিরো মাথায় কামড় দিয়ে বসে এবং বলে শালা তুই বিছানায় শুয়ে শুয়ে আরাম করছিস, তুই কি বুঝবি যে মিশনের কষ্ট কি, আজকে থেকে তোর সাথে আমার বন্ধুত্ব কাট, তোর বন্ধু আমি বিয়ে করব না। এটা বলে যখন জেনেৎসু জেলে যেতে শুরু করে তখন তানজিরো পেছন থেকে জেনেৎসুকে ধন্যবাদ দেওয়া শুরু করে এবং বলে ওই লড়াইয়ের মধ্যে আমি আমার পা অব্দি পর্যন্ত নাড়াতে পারছিলাম না, কিন্তু জেনেৎসু তোমার থান্ডার ব্রিদিং এর কারণেই ওই ডেমন্সের গলা কেটে আমি সামর্থ্য হয়েছিলাম এবং আমার জীবন বেঁচে গিয়েছে। তো এর জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তো নিজের এই প্রশংসা শুনে জেনেৎসুর সকল রাগ কেটে যায় এবং জেনেৎসু আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টার ভাই। জেনেৎসুর মতো একটা পোলা পাইলে আমার বোনকেও আমি জেনেৎসুর কাছে বিয়ে দিতাম।
সিরিয়াসলি। তো যাই হোক, এর জেনেছো বলে ঠিক আছে আমি ট্রেনিং করব, তোর সাথে ট্রেনিং করব। আর এইদিকে আমরা দেখি আমাদের ওই যে উজুই বাকি সব লো র্যাঙ্কের প্লেয়ারদের ট্রেনিং করাচ্ছিল, খুব কড়া ট্রেনিং চলছে, সবাইকে ট্রেনিং করাতে করাতে হাঁপিয়ে ফেলেছে। উজুই ওদেরকে দৌড়াতে বলে, আর এটা জাস্ট বেসিক স্টামিনা ট্রেনিং ছিল, যাতে ওরা একটানা দৌড়াতে পারে বা সহজে হত না হয় বা হয়রান না হয়, আই মিন শ্বাসকষ্ট শুরু না হয় আর কি। মোট কথা এখানে লো র্যাঙ্কের যে ডেমন স্লেয়ার রয়েছে ওদের একবারে চাটনি বানিয়ে ফেলেছে। আর এখানে আমরা উজুয়ের 3 স্ত্রীকেও দেখতে পাই, এবং তোমরা কি জানো উজুয়ের 3 স্ত্রীর চেহারা কিন্তু আমাদের ইনোসুকে, তানজিরো এবং জেনেৎসুর মতো সেম, ওদের 3 জনের চেহারাই উজুয়ের 3 স্ত্রীর চেহারা দেওয়া হয়েছে। তো যাই হোক, ওর 3 স্ত্রী সবার জন্য খাবার বানিয়েছে, আর উজুয়ের কাছ থেকে যাওয়ার পর ওরা সবাই মুচুরের কাছে ট্রেনিং নেবে, যেটা হবে মুভমেন্ট ট্রেনিং, আর এরপর মিৎসুরির কাছ থেকে ফ্লেক্সিবিলিটির ট্রেনিং নিতে হবে। তবে অবশ্যই আমি মিৎসুরির কাছ থেকে এনি কাইন্ড অফ ট্রেনিং নেওয়ার জন্য রেডি আছি। তো যাই হোক, এরপর ওবানায়ের কাছে তরলবাজির ট্রেনিং হবে, আই মিন মিৎসুরির হবু বয়ফ্রেন্ড, হবু জামাই। তো এরপর সানিমির আবার স্ট্রাইকিং ট্রেনিং, সবচেয়ে পাগলা মাল যেটা সানিমি। আর তোমরা অবশ্যই জানো সানিমি আর ওই যে জ্ঞানী ওরা কিন্তু 2 আপন ভাই। আর এরপর সবার লাস্টে স্টোন হাসির আর গিয়মের মাসল ট্রেনিং রয়েছে। আর লোয়ার র্যাঙ্কের যে তোমার ডেমন স্লেয়ার রয়েছে ওদেরকে ট্রেনিং আর উছিলাই কিন্তু বাকি সব হাসিরারাও নিজেদের ট্রেনিং বাড়িয়ে নিচ্ছিল এবং নিজেদের স্ট্রেংথ বাড়িয়ে নিচ্ছিল, যাতে ওই ডেমন স্লেয়ার মার্ক ওরা ম্যানুফ্যাকচার করতে পারে ওদের চেহারায়। তো যাই হোক, সকালে আমরা দেখতে পাই তানজিরের কাছে একটা কাসুগাই কাক আসে এবং ওর কাছে একটা চিঠি ছিল, আর এই চিঠিটা কিন্তু মাস্টার কাগানাই পাঠিয়েছে। মাস্টার কাগানাইকে তো তোমরা অবশ্যই চিনো, এই ডেমন স্লেয়ার কর্পের হেড, এবং এখানে লেখা ছিল যে শুধুমাত্র গিও হাসিরা ট্রেনিং এ অংশ নিচ্ছে না। আর অন্যদিকে আমাদের লেডি তামায়োকে দেখানো হয়, তোমরা হয়তো লেডি তামায়োকে ভুলে যেতে পারো, সে হচ্ছে একমাত্র ডেমন যে মুজানের বিপক্ষে, এবং সে কিন্তু আমাদের তানজিরো নিজুকোকে অনেক হেল্প করেছে এবং এখনো নিজুকোর জন্য সে ওষুধ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। তো যাই হোক, তখনই তার কাছে একটা কাসুগাই কাক আসে। তামায় তো অবাক হয়ে যায় যে ডেমন স্লেয়ার কিভাবে তার খোঁজ পেয়ে গেল, কারণ তার বাড়ি তো সবসময় লুকানো থাকে, সে সবসময় হাইড আউটে থাকে। তবে এই কাক বলে ভয় পাওয়ার কারণ নেই, আপনার ভয় পেতে হবে না, মাস্টার কাগাই আপনার কাছে আমাকে পাঠিয়েছে এবং সে আপনার কাছে সাহায্য চায়। কারণ ডেমন স্লেয়ার কর্পে শিনোবেনা আমাদের একটা হাসিরা রয়েছে যে ডেমন্সের বডি সম্পর্কে আপনার মতো অনেক কিছু জানে। তো এই জন্য মাস্টার কাগাই চায় আপনি ওর সাথে মিলে একসাথে কাজ করুন, এবং মুজানকে হারানোর জন্য আমাদের একসাথে কাজ করতে হবে। আর ডেমন স্লেয়ারের হেডকোয়ার্টারে যাওয়ার ইনভাইটেশনটা দেওয়ার জন্য আমি এখানে এসেছি। তো তামায়ের তো এই কথা শুনে বিশ্বাসই হচ্ছিল না যে ডেমন স্লেয়ারের হেডকোয়ার্টার থেকে আমার মতো একটা ডেমনকে ডাকা হলো। আর এখানেই 4th সিজনের প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। তবে হতাশ হও না, ভিডিও বন্ধ করার দরকার নেই, এখন আমরা এপিসোড 2 সম্পর্কে জানবো, বা তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। তোমরা বিজ্ঞাপনটা কিভাবে স্কিপ করবে আমি বলি। এখন তোমরা যাও ডিসক্রিপশনে আমি একটা ডুরেশন দিয়ে রেখেছি, ওই ডুরেশনে ক্লিক করে সরাসরি দ্বিতীয় এপিসোডে চলে যাও, এবং আমি যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা দেখো ভাই কয়টা ভিউ হয় এই চ্যানেলের, এতগুলা মানুষ খাটায় আমরা কাজ করি, বিজ্ঞাপন দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। তো তোমাদের তো এতটুকু ছাড় দিতেই হবে। তো তোমরা এখন ডিসক্রিপশনে যাও, ডুরেশনে ক্লিক করে এপিসোড নাম্বার 2 তে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক 1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা এপিসোড নাম্বার 2 তে চলে আসলাম। তো যেহেতু এক ভিডিওতে এপিসোড নাম্বার আমরা 2 এক্সপ্লেন করছি, তো পূর্বের এপিসোডে কি হয়েছে সেগুলো আমরা না বললাম। তো যাই হোক, এই এপিসোডে আমরা দেখতে পাই কাসুগাই কাকটি তামায়োকে ডেমন স্লেয়ারের হেডকোয়ার্টারে যাওয়ার ইনভাইটেশন দিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। আর তখনই তামায়ের যে ওই যে একটা ছোট্ট ডেমন রয়েছে যে বিড়াল হতে পারে, সে ইউশিরো দৌড়ে আসে এবং তামায়োকে বলে আমাদের দ্রুত স্থান পরিবর্তন করতে হবে, এখানে আমি একটা কাককে আসতে দেখেছি। কিন্তু তখন তামায় বলে না, তার আর দরকার নেই, নিজুকোর সূর্যকে সহ্য করার ক্ষমতা পেয়ে গিয়েছে, তার মানে মুজানের
মিশনের এখন টার্গেট থাকবে নেজুকো, আমরা নয়। তো এর মানে বড় ধরনের কিছু একটা হতে চলেছে। আর এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে তামায়া এর আগে ইউরিচির সাথেও কাজ করেছে, মানে এক পক্ষ হয়ে। আর লিজেন্ড ইউরিচির কথা অবশ্যই মনে আছে তোমাদের। তো যাই হোক, তামায়া তখন তার শাগরেদ ইউশিরোকে বলে, দেখো আমরা অবশ্যই স্থান পরিবর্তন করব, কারণ ডেমন স্লেয়ারের হেডকোয়ার্টার থেকে আমাদেরকে ইনভাইটেশন পাঠানো হয়েছে, আমরা সেখানে যাচ্ছি। আর অন্যদিকে তানজিরো মাস্টার কাগায়ের চিঠি পড়ছিল, সেই চিঠিতে লেখা ছিল, তানজিরো তুমি এখন কেমন আছো? তবে দুঃখের বিষয় এরকম ক্রিটিক্যাল সময় আমি নড়তেও পারছি না, আমি কারোর সাথে গিয়ে কথা বলতে পারছি না। তবে আমি চাই তুমি গিয়ে গিয়োর সাথে কথা বলো, কারণ ওই তোমাকে এখানে নিয়ে এসেছিল। আর গিও কেন জানে সবসময় একা একা থাকে, এমনকি ও হাসিরা ট্রেনিং এও যোগদান করেনি। আর আমি আশা করি তুমি ওর সাথে ভালোভাবে কথা বলে নতুন পথ দেখাবে এবং এই হাসিরা ট্রেনিং এ জয়েন করাবে। তো এর পরের দিন আমরা দেখি তানজিরো গিওর সাথে দেখা করতে চাই। ওখানে দেখাও হয় এবং তানজিরো জিজ্ঞাসা করে কোনো মানুষ যদি সবসময় একা থাকে তার মুড ভালো কিভাবে করা সম্ভব, এ ব্যাপারে তো আমার আইডিয়াই নেই। তো এরপর তানজিরো করে কি গিওর জন্য একটা খাবার প্যাক করে, যেটা গিওর প্রিয় খাবার। তো এরপর তানজিরো গিওর মেনশনের কাছে যায় আর চিৎকার করে বলে, তুমি কি ভেতরে আছো? তো তানজিরো অনেক চিৎকার করার পরও গিও কোনো সারা শব্দ দেয় না। তো এই জন্য তানজিরো নিজেই মেনশনের ভেতরে চলে যায় মাতব্বরি করে, বাট গিওর এটা একদমই পছন্দ হয় না। তো তানজিরো তখন গিওর সামনে গিয়ে বসে এবং বলে কিভাবে সকল হাসিরা ট্রেনিং করছে। আর তানজিরো বলে 7 দিনের মধ্যে আমিও ট্রেনিং হয়ে যাব এবং আমি তোমার সাথে ট্রেনিং করবো। বাট গিও ডাইরেক্ট মানা করে দেয়, অন্য কারোর সাথে ট্রেনিং করো। বাট তানজিরো তখন জিজ্ঞাসা করে, কেন তোমার কোন কথার উপর কারোর উপর এত রাগ? গিও তখন বলে, তুমি এখনো ওয়াটার ব্রিদিং এ মাস্টার করতে পারোনি, তোমার তো আগামী ওয়াটার হাসিরা হওয়ার কথা। তখন তানজিরো জানায়, আমি তো এই ব্যাপারে উরুকুডাকির সাথে কথা বলেছি, আর সে বলেছে ওয়াটার ব্রিদিং অনেকটা বেসিক স্টাইলের, যদি তুমি চাও তুমি তোমার ব্রিদিং স্টাইল চেঞ্জও করতে পারবে, মানে একজন মানুষ কয়েকটা ব্রিদিং স্টাইল রাখতে পারে। তো গিও তখন বলে, দেখো আমাদের অনেক হাসিরা রয়েছে, উইন্ড হাসিরা রয়েছে, ফায়ার হাসিরা ছিল, স্টোন হাসিরা রয়েছে, বাট কোনো ওয়াটার হাসিরা নেই। তাই কাউকে না কাউকে তো দ্রুত ওয়াটার হাসিরা হতে হবে। তানজিরো এটা শুনে অবাক হয়ে যায়, কারণ গিও নিজেই তো ওয়াটার হাসিরা, আমরাও সেটাই জানি। কিন্তু গিও তখন এখানে একটা গোপন কথা জানায় যে সে ওয়াটার হাসিরা নয়, এবং সে তানজিরোকে চলে যেতে বলে নিজেই রুম থেকে বাইরে চলে যায়। আর তখন তানজিরোর কাগায়ের মাস্টার কাগায়ের কথা মনে পড়ে, যে মাস্টার কাগায় বলেছে গিওর সাথে শান্তিতে কথা বলার জন্য, মানে বুঝিয়ে শুনিয়ে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তো তানজিরো তখন গিওর খাওয়ার জন্য আনগিরি বাইরে রেখে দেয় এবং সন্ধ্যা যখন গিও বাইরে আসে সে দেখতে পায় তানজিরো এখনো দরজার সামনে ওয়েট করছে এবং তানজিরোর পর গিওর পেছনে ভূতের মতো লেগে থাকে, সব জায়গায় গিওর পিছনে এবং বারবার জিজ্ঞাসা করতে থাকে, তুমি কবে থেকে আমাকে ট্রেনিং করাবে, কখন ট্রেনিং করাবে। মানে তানজিরো গিওকে না শান্তি মতো ঘুমাতে দিচ্ছে, না খেতে দিচ্ছে, না হাঁকতে দিচ্ছে, না মুততে দিচ্ছে, না গোসল করতে দিচ্ছে। মানে এইভাবে 4টা দিন কেটে যায়। আর তখন গিও ভয় পেতে শুরু করে, এই শালা তো সারা জীবন আমার পিছু ছাড়বে না। তো এটা ভেবে গিও তানজিরোকে সত্যটা বলে দেয় যে তুমি কি জানো ডেমন স্লেয়ারের যে ফাইনাল সিলেকশনটা হয় সেখানে আমি পাস করতে পারিনি। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে ডেমন স্লেয়ার হতে গেলে একটা লাস্ট ফাইনাল সিলেকশনের পরীক্ষা দিতে হয়, যেটা হয় একটা জঙ্গলে, সেখানে অনেক ডেমন ছাড়া হয়ে থাকে এবং ওই ডেমনদের সাথে ফাইট করে তারপর সিলেক্টেড হতে হয়। তো গিও বলে আমি সেখানে পাস করে নিয়ে উল্টো আমার সাথে সাবিত নামের একটা ছেলে ছিল এবং ওই মূলত সকল ডেমনকে মেরে ফেলেছে, আর সে ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এবং আমরা ফ্যামিলির মতো ছিলাম। তো সাবিতর নাম শুনে তানজিরো একদম চমকে যায়। আর এরপর গিও আরো বলা শুরু করে, তখন আমাদের দুজনের বয়সই 13 ছিল। সাবিতর সাথে আমার দেখা হয়েছিল উরোকুডাকির সাথে ট্রেনিং এর সুবাদে এবং আমাদের গভীর বন্ধুত্ব হয়। আর সাবিত অনেক ভালো মনের মানুষ ছিল এবং আমরা দুজনে একসাথে ফাইনাল সিলেকশনের এক্সামও দিয়েছিলাম, কিন্তু ওই এক্সামে শুধুমাত্র একজন মারা গিয়েছিল, আর সেটা হচ্ছে সাবিত। আসলে সাবিত একাই ওই মাউন্টেনের সকল ডেমনদের মেরে ফেলেছিল, কিন্তু আমি যখন লড়াই করতে গিয়েছিলাম ডেমনদের সাথে শুরুতেই আমি আঘাত পেয়ে যাই, কিন্তু ওই মুহূর্তে সাবিত এসে আমাকে বাঁচায় আর এরপর আমাকেও একটা সুরক্ষিত স্থানে রেখে যায় এবং এরপর আরেকজনকে বাঁচাতে চলে যায়। তো এইভাবে ও সবাইকে বাঁচিয়ে নেয় এবং এক্সাম শেষ হওয়ার পরে যখন আমার জ্ঞান ফিরে, আমি জ্ঞান ফেরার পরে জানতে পারি যে এক্সামে আমরা সবাই পাস করেছি এবং সাবিত সকল ডেমনকে মেরে ফেলেছে, কিন্তু সাবিত নিজেকে বাঁচাতে পারেনি। তো আমি নিজে যেহেতু একটা ডেমনকে মারতে পারিনি, আমি কিভাবে নিজেকে পাস ভাবতে পারবো? তো এরপর মাস্টার কাগায়োকে আমি এই কথা বলেছিলাম যে আমি ওই হাসিরা হওয়ার যোগ্য না আর আমি বাকি হাসিরাদের সমান যোগ্যও নই। তো এই কারণে আমি নিজেকে আলাদা ভাবি। তার মানে এই না যে আমি নিজেকে ওপরে মনে করি, আমি নিজেকে সবার ছোট মনে করি এবং আমার তো মনে হয় ডেমন স্লেয়ার কর্পে আমার থাকা উচিত নয়। আর এর সাথে গিয়ে আরো জানায়, দেখো তোমার ট্রেনিং এর জন্য নিশ্চয়ই ভালো কোনো হাসিরার কাছে যাওয়া উচিত, আর ওই যে ডেমন স্লেয়ার মার্ক ওটা আমার উপর কখনোই আসবে না, কারণ আমি তো পাসই করিনি। কিন্তু আমার বন্ধু সাবিত যদি আজকে বেঁচে থাকতো ওই ডেমন স্লেয়ার মার্কও নিশ্চিত হাসিল করে নিত। তো এই কথা বলে গিও সেখান থেকে মন খারাপ করে চলে যেতে থাকে। আর গিওর এই কথা শুনে তানজিরোরও গিওর জন্য অনেক খারাপ লাগা শুরু করে। আর তানজিরো এটা ভাবতে থাকে, গিও হয়তো ভাবছে সাবিতর জায়গায় যদি ও নিজে মারা পড়তো তাও ভালো লাগতো। আর এই ফিলিংসটা তানজিরো অনেক ভালো মতো বুঝতে পারে। আর এরপর তানজিরো সাবিত এবং মাকুমাকে মনে করে যে যখন ও উরোকুডাকির কাছে ট্রেনিং করছিল তখন মৃত্যুর পরে ওদের আত্মা এসে কিভাবে ওরা দুজন তানজিরোকে সাহায্য করেছিল। তো সাবিত যদি বেঁচে থাকতো আজকে একদম গিওর সমবয়সী হতো এবং একজন মহান তরলবাজ হতো এবং সে অনেক দারুণ ছিল, কারণ সে ফাইনাল সিলেকশনে সবাইকে বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু তানজিরো কখনোই সাবিতের মতো কেউ হতে পারতো না, সে ওই ফাইনাল সিলেকশনে নিজেকে বাঁচাতেই ব্যস্ত ছিল। আর এর সাথে তানজিরো এটাও মনে পড়ে যে গিওরের ফিলটা তারও এক সময় হয়েছিল, যখন ফ্লেম হাসিরা রেঙ্গুকো মারা যাচ্ছিল, যে একজন মহান ব্যক্তি ছিল, সে তানজিরোদের বাঁচাতে গিয়ে নিজেই মারা গিয়েছে। আর তখন তানজিরোর মনে হয়েছিল ফ্লেম হাসিরা রেঙ্গুকোর জায়গায় যদি আমি নিজে মারা যেতাম, কারণ তানজিরোর মনে হতো রেঙ্গুকো নিশ্চয়ই মুজানকে হারিয়ে
নিজেদের সামর্থ্য রাখতো। তো তানজিরও তখন মানসিকভাবে ভেঙে পড়ে, বাট ওই মুহূর্তেই ইনোসেকের বলা একটা কথার মনে পড়ে। ইনোসেকে এমনি পাগলা হতে পারে কিন্তু মাঝে মাঝে অনেক ভালো কথাই বলে আর কি। ইনোসেকে তখন ওকে বলেছিল সান্ত্বনা দেওয়ার জন্য, ফ্লেম হাসিরা রেনগুকো তোর উপর ভরসা করে মারা গিয়েছে, তুই তো এখন তার জন্য কান্না করে বসে থাকতে পারিস না, সে তোর জন্য যে স্যাক্রিফাইসটা করে গেল তার প্রতিশোধ কি তুই নিবি না? তো এটা ভেবে তানজিরো আবারও মোটিভেট হয় এবং ও বুঝতে পারে গিয়োকে কি বলা উচিত। এবং গিয়ো তো নিজেকে হাসিরা ভাবে না, কিন্তু সে হাসিরা হওয়ার জন্য অনেক বেশি কষ্ট আর পরিশ্রম করেছে। তো তানজিরো গিয়োকে বলে, সাবি তো তোমার জন্য নিজের প্রাণ দিয়েছে, তুমি কি ওর জন্য মন খারাপ করে সব শেষ করে দেবে, নাকি তুমি সাবিতোর আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করবে এবং প্রতিশোধ নেবে? তো এই কথা শুনে গিয়োর শরীরের লোম দাঁড়িয়ে যায় এবং তার একটা কথা বলা মনে পড়ে, যখন সাবিতোকে একটা থাপ্পড় মেরে বলেছিল, খবরদার তুই যদি কখনো মরে যাওয়ার কথা বলিস, আমাদের বন্ধুত্ব সারা জীবনের জন্য শেষ। তোর বোন তার নিজের জীবন দিয়ে তোকে ডেমন্সদের হাত থেকে বাঁচিয়ে গিয়েছিল, তোর ওই বোনের আত্মত্যাগকে সম্মান করার জন্য তোকে বেঁচে থাকতে হবে। তো গিয়ে তো মূলত এইসব কথা ভুলেই গিয়েছিল, কারণ সে ইচ্ছে করে তার বোন আর সাবিতোর কথা মনে করতে চায় না, কারণ যখন ওদের কথা মনে করে তখনই অনেক কষ্ট পায়, কারণ ও কিছুই করতে পারেনি। তো এরপর গিয়ে করে কি, সাবিত এবং তার বোনের কাছ থেকে ক্ষমা চায় এবং তানজিরের কথাও বুঝতে পারে, কিন্তু তারপরেও গিয়ে অনেকক্ষণ ধরে চুপ করেছিল। তো তানজির এটা দেখে ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে, আমি কি একটু বেশি বলে ফেললাম? গিয়ে তো একদম নড়ছেও না, ওকে রেগে গেল, আমি তো গিয়ের কাটা গায়ে নুনের সিটা দিলাম না। কিন্তু তখনই তানজিরের মাথায় একটা বুদ্ধি আসে, সে করে কি, কথাটাকে অন্যভাবে ঘোরানোর জন্য গিয়ের সাথে একটা খাবারের কন্টেস্ট করতে চায়, খাবারের পাল্লা, এবং ওকে বলে, আমি যদি জিতি তাহলে তুমি আমাকে ট্রেন করবে। কিন্তু তার আগে গিয়ে তানজিরকে বলতে থাকে, আমি হাসিরা ট্রেনিং এর জন্য প্রস্তুত। কিন্তু তানজিরের মাতব্বরি করে আবারও বলে, খাবারের কন্টেস্ট হবে, তোমার সাথে আমি খাবারের কন্টেস্ট করবো। তো গিয়েও এখানে মানসিকভাবে একটু ভালো বোধ করছিল, তানজিরের জন্য রাজি হয়ে যায় ওর সাথে কন্টেস্ট করার জন্য। আর আমরা তো জানি যে গিয়োর ক্যারেক্টারটা কিন্তু খুবই অন্যরকম। এখানে ভাই আমি কেন ডেমন স্লেয়ারের জন্য মানুষ ফ্যান হবে না ভাই, প্রত্যেকটা ক্যারেক্টার, ইভেন শুধুমাত্র ডেমন স্লেয়ার না, আমি কয়েকদিন আগে টোকিও রিভেঞ্জার্স এক্সপ্লেন করেছি, অনেকে ছাপরি এনিমে বলে, ওটার যে ক্যারেক্টার ছিল, ডেথ নোটের যে ক্যারেক্টার ছিল, তারপরে কি ভিনল্যান্ড সাগা, টেনশন ম্যান, ওটা তো মজার ফানি কমেডি টাইপের একটা কিছু, তারপরে আরো বেশ কিছু এনিমে আমি এক্সপ্লেন করেছি, জুজুৎসু কাইসেন ফানি টাইপের, তারপরে ইমোশনও রয়েছে ভাই। প্রত্যেকটা সিরিজের যে ভাই ক্যারেক্টার গুলো ওরা যে কি বানায় ভাই, আমার তো অবাক লাগে। রিয়েল লাইফের মানুষের জন্য হয়তো কান্না আসবে না, কিন্তু এই যে এইসব ক্যারেক্টার দেখে, অ্যানিমেটেড ক্যারেক্টার দেখে ভাই কান্না আসে। এরকম কতবার যে কান্না করছে সিনেমা এক্সপ্লেন করতে গিয়ে, কত সিরিজ এক্সপ্লেন করতে গিয়ে। তো যাই হোক, এরপর ওরা কন্টেস্ট শুরু করে, দুজন ইচ্ছে মতো খাবার খেতে শুরু করে। আর এরপর গিয়েও তানজিরের কাছে শিনোবর ব্যাপারে জিজ্ঞাসা করে। আর আমরা তো জানি গিয়োর আর শিনোবর একটু একটু মনে মনে টান রয়েছে দুজনের প্রতি দুজনের। আর তখন তানজিরও জানায় সে নিজেও শিনোবের ট্রেনিং এর ব্যাপারে কিছু যায় না, গিয়েও জানতো ও যদি ট্রেনিং না করে শিনোবর ব্যাপারটা খারাপ লাগতে পারে, শিনোবো হয়তো অন্যরকম কিছু করবে। আর এরপর আমরা বাটারফ্লাই মেনশনে শিনোবোকে দেখি, ও রাগে গিয়ে রুমে বসে পড়ে, নিজেকে শান্ত করার চেষ্টা করে, কারণটা তো বুঝতেই পারছো, গিয়েও ট্রেনিং করবে না এই জন্য। আর তখন কানাও আসে আর শিনোবোর কাছে জিজ্ঞাসা করে, আমি সানিমের কাছে ট্রেনিং এর জন্য যাচ্ছি, তারপর কি আমি আপনার কাছে ট্রেনিং করতে আসতে পারি? শিনোবো তখন বলে, আমি হাসিরা ট্রেনিং এ যোগ দিচ্ছি না। আর তারপর সে কানাওকে কাছে ডাকে, কানাও বেশ উদাস হয়ে যায়, কারণ সে শিনোবের কাছে ট্রেনিং করতে চেয়েছিল। তবে শিনোবো এটা দেখে খুশি হয় যে কানাও এখন তার মন খুলে কথা বলতে পারছে, তার যেটা ইচ্ছা সব আগের মতো নেই। কানাওর ব্যাক স্টোরি অবশ্যই তোমরা জানো, আমরা 3rd সিজনে দেখেছিলাম, কানাওর বলতে কিন্তু কেউ নেই। তো এর জন্য শিনোবো বলে, আমার মনে হয় সেই সময় চলে এসেছে যখন তোমাকে ওই ডেমনদের ব্যাপারে আমার বলা উচিত, যে ডেমন আমার বড় বোনকে মেরেছিল, এবং ওই ডেমনদের সাথে লড়াই করার পদ্ধতি কি এবং ওদের মারার পদ্ধতি কি, এবং তোমাকে অ্যাডভান্স লেভেলের কিছু শেখাতে হবে। তো এখানেই ডেমন স্লেয়ারের সিজন 4 এর দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়, এবং এখন থেকে ব্যাক টু ব্যাক প্রতিদিন আমরা ডেমন স্লেয়ারের যে কয়টা পর্ব রয়েছে সবগুলো কভার করব, এবং তারপরে আমরা নতুন আরেকটা সিরিজে চলে যাব। আল্লাহ হাফেজ। আর গাইস, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে, আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত, এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।